লালবাজারে ডেপুটেশন হলো, আমি বলছিলাম কতটা সদর্থক উত্তর পাওয়া গেল? দেখুন, সদর্থক বলতে ওই যেটা আপনাকে আমি বললাম, আমরা এখানে যেটা আমরা প্রেস মিট করেও বললাম সব জায়গায়, সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকটা ঘটনা কেন আমরা কমিশনার অফ পুলিশের পদত্যাগ চেয়েছি সেটা আমরা বললাম। 9 তারিখের ঘটনা, যেদিনকে ঘটনাটা ঘটেছিল সেদিনকার তাদের ব্যর্থতা, 12 তারিখে যখন রেনোভেশন ওয়ার্ক চালু হয়েছিল সেটাতে ব্যর্থতা, 14 তারিখে যখন মব অ্যাটাকটা হয়েছিল সেই ব্যর্থতা। সেখানে তারা কিছু প্রশ্ন উত্তর এরকম সেশনের পর আমাদের প্রশ্নের এমন কিছু কিছু তীক্ষ্ণ প্রশ্ন ছিল যেটা হয়তো সব মানুষেরই প্রশ্ন। সেই প্রশ্ন করার পর তারা 14 তারিখ রাত্রির যে ঘটনা এবং 12 তারিখের যে ঘটনা, যে তারা রেনোভেশন ওয়ার্ক কাজ, সে ব্যাপারে তারা দায় স্বীকার করলেন। তারা প্রথমে বলছিলেন যে না, তাদের কিছু নিম্নতম যারা যেসব অফিসাররা আছে তাদেরকে বদলি করে দিয়েছেন, এটাই তাদের পদক্ষেপ। কিন্তু আমরা সেটা বলি এটা কোনো হতে পারে না, হায়ারার্কি সব জায়গায় রয়েছে। হ্যাঁ, আমি যদি কোনো ভুল করি তাহলে আমার যে স্যার ম্যাডাম আছে তাকে দায়িত্ব নিতে হবে। ঠিক তেমনই তাই কলকাতা পুলিশ যদি কোনো গাফিলতি করে কোনো একটা গলিতে মোড়ে সব জায়গায়, তাহলে পুলিশ কমিশনার সেটার জন্য রেসপন্সিবল ডেফিনেটলি কোনো একটা জায়গায় কোনো একটা স্তরে গিয়ে। এরপরে আমরা যখন 9 নম্বরের ঘটনার ওখানে আসি, 9 নম্বর দিনের 9 তারিখের ঘটনাতে যেখানকে আসি, তখন তারা বক্তব্য, তাদের খালি একটাই বক্তব্য, যেটা ক্রাইম সিপি ক্রাইম যিনি ছিলেন তিনি বলছেন যে না, আমরা তো কর্ডন অফ করেছিলাম, আমরা তো বিভিন্ন রকমভাবে, ওনারা বলতে চেয়েছেন যে ওনারা যা যা করেছেন সেটা পুরো সন্তোষজনক। আমরা কন্টিনিউয়াসলি বিভিন্ন রকম প্রশ্ন করেছিলাম, বিশেষ করে আরজি করের ঘটনাস্থলে যেসব আমাদের সহপাঠীরা ছিল তারা একদম ডাইরেক্ট প্রশ্ন করেছে বিভিন্ন ঘটনা যা যা ঘটেছে তার উপর বেস করে। সেখানে সত্যি তাদের কাছে খুব সদর্থক উত্তর কিছু ছিল না। অনেকক্ষণ দীর্ঘায়িত মিটিং চলে যাওয়ার পর আমরা আর বেশি প্রশ্নবাণে জর্জরিত করতে চাইনি। আমরা বুঝে গেছি, কথাবার্তা শুনে সকলেই আমরা বুদ্ধিমান মানুষ, সবাই আমরা বুঝি কোন দিকে জিনিসপত্র যায়। আমরা সেখান থেকে বলে দিই যে আপনাদেরকে এই রেসপন্সিবিলিটিটা নিতে হবে এবং পুলিশি ব্যর্থতার এই রেসপন্সিবিলিটি নিয়ে আপনি কি পদত্যাগ করবেন, আপনি কি মনে করেন যে আপনি কি পদত্যাগ বললেন পদত্যাগের প্রশ্ন? তখন উনি বললেন যে আমার ভীষণভাবে মনে হয় যে ব্যক্তিগতভাবে পার্সোনালি আমার মনে হয় যে আমি যা কাজ করেছি সেটা অনেকটাই, সেটা সব রকম সম্পূর্ণ। কিন্তু আমরা তখন বললাম যে দেখুন, সেটা হলেও মানুষ যা মনে করে বা আমরা যা মনে করি বা ইভেন সুপ্রিম কোর্টও যা মনে করে সেটা কিন্তু উল্টোটাই। তো তখন উনি বলেন যে আমার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আমার কাজকে দেখভাল করে বা যারা আমার কাজকে মনিটর করে, তাদের যদি কোনো মনে হয় যে আমি কাজে ব্যর্থ এবং তারা যদি সেখানে আমাকে সরিয়ে দেওয়া হয়, ট্রান্সফার করে দেওয়া হয় বা রেজিগনেশন করতে বলা হয়, তাহলে আমি খুশি করে নেব। আজকের যে 5 দফা দাবি ছিল, সেই 5 দফা দাবির মধ্যে যদি আগামী দিনে কোনো সদুত্তর না পাওয়া যায়, তাহলে কি বৃহত্তর আন্দোলনে যাবে এই জেনে আমি? হ্যাঁ, একদম। মানে আমাদের তো সন্দীপ ঘোষেরও যে দাবিটা আমরা বলছিলাম, কালকে থেকে এই ঘটনাটা উঠছিল, উনি গ্রেপ্তার। হ্যাঁ, গ্রেপ্তার, কিন্তু ওনাকে তো এখনও সাসপেন্ড করা হয়নি, তাহলে ওই দাবিটাও মানা হলো না। জাস্টিসের পয়েন্টে প্রাইমারি যারা অ্যাকচুয়ালি কালপ্রিট তাদের এখনও ধরা হয়নি। পুলিশ কমিশনার, তাকে আমরা ডেপুটেশন দিয়ে এসেছি, তার সাথে আমরা কথা বলে তাকে বলে দিয়ে এসেছি, আমরা সেই অথরিটি দিয়ে বলে দিয়ে এসেছি যে আপনি একটু ব্যর্থ হয়েছেন। সেটাতেও কিন্তু এখনও তিনি রেজিগনেশন দেননি, এখন হয়তো হলো, জাস্ট 8 ঘন্টা হলো। বাকি থ্রেট কালচারের ব্যাপারেও আমরা বলেছি এবং সার্বিকভাবে নিরাপত্তার যে ব্যাপারটা সেটা অথরিটির কাছে আমাদের জানানো আছে। সে 5টা দফা দাবির মধ্যে আপনি যদি সেভাবে দেখেন, কোনো দাবি এখনও কিন্তু পুরোপুরি ফুলফিল করা হয়নি। কিন্তু আমরা এটা মনে করি যে আমাদের এই যে শান্তিপূর্ণ আন্দোলন চলছে তাতে খুব সম্ভবত এবং শান্তিপূর্ণ অরাজনৈতিক আন্দোলন, সেই জায়গা থেকে আমরা বোধহয় দাবিগুলো একটা একটা করে ছিনিয়ে নিতে পারবো। আমার একেবারে শেষ প্রশ্ন, কুণাল ঘোষের সঙ্গে কি যোগাযোগ রাখা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের পক্ষ থেকে? এক শ্রেণীর এবং একটা সূত্রের খবর কিন্তু এরকমই আসছে যে কুণাল ঘোষের সঙ্গে। একদম, এটা নিয়ে একটা বিশাল বড় মিসকনসেপশন তৈরি হয়েছে। দেখুন, কেউ একজন আমাদের নামকে ইউজ করে কোথাও গিয়ে চলে গেলেন, এই জিনিসটাকে তো আমরা কখনোই বরদাস্ত করব না এবং সেটাকে আমরা কন্ডেম করি। আজ ধরুন কারুর কোনো রাজনৈতিক অভিসন্ধি থাকতে পারে, কারুর কোনো নিজের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার অভিসন্ধি থাকতে পারে, সে তাদের এই অরাজনৈতিক জায়গাটার, এই যে এত সুন্দর একটা জমি আমরা তৈরি করতে পেরেছি, সেটার ফায়দা লোকজন নেবে। আমরা এগুলোকে খুব একটা পাত্তা দিই না, কিন্তু একই সঙ্গে আমরা এটা বলি, এটা যারা গেছেন, আমরা জানিও না এক্স্যাক্টলি কারা গেছেন, আমরা এরকম খবর পাচ্ছি ডেলিগেশনের মাধ্যমেই মাঝখানে, এরা কেউই আমাদের অংশ নয়। এবং WBJDF-এর বরাবরের প্রথম দিন থেকে একটাই বক্তব্য, একটা রেজলিউশন ছিল যে কোনো রকম রাজনৈতিক ব্যক্তি, রাজনৈতিক দলের সাথে আমরা সম্পর্কিত নই। আমরা তার বিভিন্ন উদাহরণও সেট করেছি। আমরা নবান্ন অভিযানটা আমাদের মনে হয়েছিল কোথাও হয়তো রাজনৈতিক মোড় নিতে পারে, সেই জন্য আমরা সেখান থেকে নিজেদেরকে আলাদা করে রেখেছিলাম। একদিন আমাদের স্বাস্থ্য ভবনের ডাকের দিন জানতে পারলাম যে ABVP
সেদিনকে একই দিনে স্বাস্থ্য ভবনের ডাক দিয়েছে, সেদিনকে আমরা ডেট চেঞ্জ করে দিলাম। ইভেন আপনারা কালকে জানতেও পারলেন, দেখতেও পারলেন, যেখানে হয়তো একটা সরকার বিরোধী আওয়াজ উঠেছিল যে সরকারের এগেনস্টে আমরা বসেছি, ঠিক সেই সময় সরকার বিরোধী দলের একজন ফিগার, হ্যাঁ, তিনি এসেছিলেন কালকে এখানে আমাদের এই অবস্থান মঞ্চে, তাকেও কিন্তু আমরা গো ব্যাক স্লোগানই দিয়েছি। তো কাজেই কোনো রকম কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক নেতানেত্রীর সাথে আমাদের কোনো রকম সম্পর্ক নেই, এবং যারা এটা করছে, যারা এই আমাদের নামটাকে ইউজ করে নিজেদের স্বার্থ চরিতার্থ করছে, সেটাকে আমরা স্ট্রংলি কন্ডেম করি। আমি একটু জেনে শেষ করব, রাস্তার দুধারে আপনারা যখন রাত জাগছিলেন এবং যখন আজকে ব্যারিয়ারটা খুলে দেওয়া হলো, একদম সাধারণ পথচলতি মানুষ, কেউ বাজার, কেউ বাড়ি থেকে বেরিয়ে এসে, ঠিক তাদের কি বলবেন? আপনাদের সেই যে বেরিয়ে যাওয়ার সময় দু হাতে তালি দিয়ে কেউ কংগ্রাচুলেশন জানিয়েছে, সেই ঠিক সাধারণ মানুষগুলো পাশে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে কি বলবেন? কিছু মনে করবেন না, আপনি যে প্রশ্নটা করছেন আমার গায়ের কাঁটা দিয়ে উঠছে, কারণ আমাদের ভীষণভাবে মনে হয়েছে যে এই সাধারণ মানুষের যে সাপোর্ট আমরা পেয়েছি, কারণ এর আগে অ্যাকচুয়ালি যেটা হয়েছে, আপনি হয়তো কিছু ডাক্তারি আন্দোলনের ইতিহাস যদি দেখেন, তখন মোড়টাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে, ডাক্তাররা কাজ করছে না, ডাক্তাররা মানুষ বিরোধী ইত্যাদি এইরকম একটা ন্যারেটিভ তৈরি করে জিনিসটা মোড় ঘুরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই ঘটনার পর আমরা যেভাবে মানুষের সাড়া পেয়েছি, সেখানে আমাদের সিনিয়র স্যারেরা কাজ চালিয়ে যাচ্ছেন, আমরা নিজেদেরকে কর্মবিরতিতে রেখেছি, তা সত্ত্বেও মানুষ যেভাবে আমাদের পাশে এসছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, এবং এখানে অনেক বয়স্ক বৃদ্ধ মানুষজন তারা দূর দূরান্ত থেকে এসে বলছে তোমরা চালিয়ে যাও, আমরা আছি, এইগুলো শুনতে মনে হয় যে হয়তো আমরা, তার তিনটে কারণ আমরা মনে করি, 2-3টে কারণ রয়েছে। এক, যেটা আমি বারবার বলছিলাম, অরাজনৈতিক, এবং 2 নম্বর সবথেকে বড় ব্যাপার সেটা হচ্ছে আমাদের দাবি এবং সব কিছু খুব অনেস্ট, একটা সৎ জায়গা থেকে করা, নিজের একদম অন্তরের অন্তঃস্থল থেকে বেরোনো যে দাবিগুলো, যেটা হয়তো মানুষ সেটার সাথে রিলেট করতে পেরেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মানুষের ভীষণ সাপোর্ট পেয়েছি নাগরিক সমাজে। তার কারণটা হচ্ছে যে আপনি যদি খতিয়ে ভালো করে ভেবে দেখেন, সমস্যাটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো একটা ডাক্তারের নয়, এটা সমগ্র সমাজের, এবং সমগ্র নারী সমাজ, সমগ্র নারী পুরুষ নির্বিশেষে সবার। সেই জায়গাটা এখন আপনারা দেখবেন, আমরা যে এত র্যালি বার করছি, 1 ঘন্টা 2 ঘন্টা বাসে সবাই দাঁড়িয়ে রয়েছে, কিন্তু কেউ বিরক্ত প্রকাশ করছে না। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় যে যেহেতু যে কজ যেটার জন্য আমরা লড়ছি সেটা একদম জাস্টিফাইড, যেভাবে আমরা লড়ছি সেটাও জাস্টিফাইড, সামগ্রিক মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে, সামগ্রিক মানুষের মধ্যে ছড়িয়েছে, এবং সেটা বিদেশে পর্যন্ত চলে গেছে। এখন সেই জিনিসটা আর দিবেন দেশের মধ্যেও নেই, সেটা বিদেশে চলে গেছে। এই জায়গা থেকে আমরা সেখান থেকে না আরও বেশি শক্তি অর্জন করছি। যখন হয়তো মনে হয় যে আর কটা দিন করতে পারবো, তখন এই ধরনের ঘটনাগুলো, এই ধরনের মানুষের যখন আশীর্বাদ আমরা পাই যে তোমরা চলেই যাও, তোমরা যা করে দেখাচ্ছ সেটা ইতিহাসে কোনোদিন হয়নি। আজকে এই যে লালবাজারে এই যে অবস্থান বিক্ষোভ, এই যে ব্যারিকেড হয়েছিল, মানুষের একটা সাধারণ জায়গা ছিল, আমরা হয়তো এসে ব্যারিকেড ভেঙে দেবো, দিয়ে একটা পুলিশের সাথে ধস্তাধস্তি, যেটা বরাবর দেখা গেছে।